ইরান ইসরায়েলের মধ্যে যে এই যে যুদ্ধ চলছে, এখানেও তো ইসরায়েলের পাশে এসে দাঁড়াচ্ছে আমেরিকা। সে প্রত্যক্ষভাবে বলছে না যে আমি তোমার সঙ্গে যুদ্ধে আছি, কিন্তু পরোক্ষভাবে তার কথাবার্তা যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে, যেভাবে যা সমস্ত কাজ করছে, অস্ত্র সাপ্লাই করছে, তা থেকে কিন্তু এক প্রকার পরিষ্কার যে পাশে এসে সাপোর্ট করছে। তাহলে এক্ষেত্রে আমেরিকার ফায়দাটা কি থাকছে? এইখানে আমি একটু টেকনিক্যাল ঢোকার চেষ্টা করছি। টেকনিক্যালি বোঝো একটা জিনিস। ধরো তোমার একটা জয়েন্ট ফ্যামিলি আছে, ঠিক আছে, সহজভাবে বোঝার জন্য। তোমার বাড়ির জয়েন্ট ফ্যামিলিটা পুরোটার মাথায় বসে আছে তোমার কোনো এক বড় জেঠু। সেই জেঠুই সব ডিসিশন নেওয়ার জন্য তাকেই ধরো নমিনেট করে দিয়েছে। এবার জেঠু বলল যে আমি ডিসিশন নিলাম বাড়িরটা বেচে ওখানে প্রমোটিং হবে, কিন্তু সেখানে কিন্তু যখন সেটা প্রমোটিং প্র্যাকটিক্যালি হবে তখন কিন্তু ওই কাগজের উপরে তোমার বাড়ির সব কাকুরা, তোমার পিতা বা যারা যারা আছে তাদের সবার সই সাবুত লাগবে। হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে মন্তব্য করা, ডিসিশন নেওয়া আর ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করানোর মাঝখানে বহু রকমের স্টেপস থাকে যেগুলোকে রেকগনাইজ করাটা খুব প্রয়োজনীয়। সেই স্টেপসগুলো নিয়ে যদি তুমি ভাবো তাহলে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ডোনাল্ড ট্রাম্প অ্যাজ পোর্টাস, মানে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে কথাগুলো বলছে, আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ এ ইলেক্টেড বডি যে কথাগুলো বলছে, বা দ্য গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে কথাগুলো বলছে, তার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড স্টিপ পার্থক্য আছে। আচ্ছা একটা কথা বলো তো, সেক্রেটারি ডিফেন্স, সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স কটা স্টেটমেন্ট পাচ্ছ এই বিষয় সম্বন্ধে? পাচ্ছ না। দ্বিতীয় হচ্ছে টিম, যে হচ্ছে ভার্জিনিয়ার সেনেট, সে নিজে পেশ করেছে একটা বিলের অফার যেখানে উনি পরিষ্কার বলছেন যে আমেরিকা শুড নট ইন্টারফেয়ার ইন ইরান ম্যাটার। তৃতীয়, হোয়াট ইজ ডিএনআই? ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স। ডিরেক্টরেট অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হচ্ছে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। সে কি চরিত্রে আছে? সে হচ্ছে আমেরিকার যত ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে সে সবকটা ইন্টেলিজেন্স এজেন্সির যেখানে গিয়ে রিপোর্ট করে সেটা হলো ডিএনআই। সেই ডিএনআই এর মাথায় বসে আছে তুলসী গাবার্ড। সেই তুলসী গাবার্ড বলছে উই ডু নট হ্যাভ কনফার্মেটরি এভিডেন্সেস দ্যাট প্রুভস যে ইরান ইজ প্র্যাকটিসিং নিউক্লিয়ার প্রোগ্রাম। সেইখানে সেই কথাটাকেই যখন আপনার ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি বলছে? শি ইজ রং। হোয়াট ননসেন্স। তোমার এদিকে তো মোসাদের কথা যার উপরে ভিত্তি করেছে ইসরায়েল এত বড় একটা স্টেপ নিয়ে নিল, সেটাও তো এখন জানা যাচ্ছে যে তারও কোনো নির্ভরযোগ্যতা নেই। পয়েন্টটা হচ্ছে দেখো, ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসদের একটু এটা একটা লাইন বলে নেওয়াটা খুব প্রয়োজনীয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনসদের যা কার্যপ্রণালী হয়, বা যতটুকুনি আমি পড়াশোনা করে জেনেছি বা যতটুকুনি আশেপাশের খবরাখবর থেকে জানতে পেরেছি, সেই কার্যপ্রণালীর মূলত দুটো ভাগ। একটা ভাগ হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, আরেকটা ভাগ হচ্ছে ইনফরমেশন দেওয়া, মানে টু দ্য হায়ার অথরিটি। এই যে দুটো ভাগের মধ্যে একটা জিনিস হচ্ছে মিলন বা ব্রিজ। সেই ব্রিজটা কি? ইনফরমেশনটা কনফার্মেশন হিসাবে দেওয়া, মানে ইনফরমেশনটা একটা ফ্লোটিং ইনফরমেশন। আমি একটা ইনফরমেশন জানতে পারলাম যে অরিজিৎ সিং এই সামনের রাস্তার মোড়ে দাঁড়িয়ে গান গাইছে, ঠিক আছে। এই ইনফরমেশনটা কিন্তু আমি ইন্টেলিজেন্স হিসাবে রিপোর্ট লিখে যদি দিয়ে দিই সেটা কিন্তু হবে না। আমাকে রাস্তার মোড়ে গিয়ে দেখতে হবে যে অরিজিৎ সিং কি নিজে লাইভ করছেন, নাকি কোনো চায়ের দোকানে তার গানটা বাজছে, নাকি উনি এমনি দাঁড়িয়ে আছেন গান গাইছেন না, অথচ পিছনে জিনিসটা বাজছে। তার ফটোগ্রাফ চাই, তার এন্টায়ার ডকুমেন্টেশন চাই। এইগুলোকে মিলিতভাবে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি হয় এবং সেই ইন্টেলিজেন্স রিপোর্টটাকে তারপরে সে নেক্সট লেভেলে ফরওয়ার্ড করে। এই ফরওয়ার্ড যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং তুলসী গাবার্ড যে কথাগুলো বলছেন, উনি কিন্তু হাওয়ায় কথা বলার লোক না, উনি হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্সের মাথায় বসে আছেন। উনি যখন কথাগুলো বলছেন উনি কিন্তু এভিডেন্সিয়াল প্রুফের এগেনস্টেই কথাগুলো বলছেন। ওনার হাতে প্রচুর এভিডেন্স, প্রচুর ছবি, প্রচুর এমন হয়তো ফোন কলস আছে, প্রচুর হয়তো এমন ভিডিওস আছে, ফটোগ্রাফস আছে, যেটা ওনাকে কনফার্মেটরি বোঝাচ্ছে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কী কী আছে কী কী নেই। এবং সেই জন্যেই উনি কিন্তু তথ্যগুলো সাজিয়ে 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 বলছে যে না, আমাদের কাছে এখনও কনফার্মেশন নেই। কনফার্মেশন নেই মানে কি? আমরা ভাষা কিছু বহু জিনিস হয়তো শুনলেও শুনতে পারি, বাট সেইগুলো যে কনফার্ম সেই ঘটনাগুলোই, সেটা কিন্তু আমরা করার জায়গায় নেই। দিস ইজ এ ভেরি 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 টেকনিক্যাল কল, আর এই টেকনিক্যাল কলটা ম্যাডাম করছেন। আর তখন আপনি অ্যাজ দ্য
মানে হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনি তাকে একদম নাকচ করে দিচ্ছেন, বলে দিচ্ছেন ও কিছু জানে না, শি ডাজন্ট নো। হাউ ক্যান ইউ সে সো? এটা তো তাকে অপমান করা হচ্ছে, এটা তো তার ক্রেডিবিলিটিকে অপমান করা হচ্ছে, এটা তো অপমান করা হচ্ছে তার যে চেয়ারটা সে হোল্ড করে, উইচ ইজ দ্য হাইয়েস্ট চেয়ার ইন আমেরিকান ইন্টেলিজেন্স, সেটাকে বলা হচ্ছে। হাউ ক্যান ইউ সে সো? সেটা কোনোদিনই মেনে নেওয়া যেতে পারে না। ডোনাল্ড ট্রাম্প নিজের গভর্নমেন্টকে বারংবার ধাক্কা দেওয়ার চেষ্টা করছে যে আমি যেটা বলছি সেটাই হবে। দেখুন, তার একটাই কারণ, গভর্নমেন্ট ফাংশনালিটিতে এভিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। উইদাউট এভিডেন্স, জাস্ট অন দি বেসিস অফ অ্যালিগেশন, আমার মনে হলো তুমি ভালো লোক নও, আমার মনে হলো তুমি বাজে মানুষ, আমার মনে হলো XYZ, তাতে কিচ্ছু যায় আসে না। এভিডেন্স কথা বলবে, কাগজ কথা বলবে, ছবি কথা বলবে, ভিডিও কথা বলবে, তখন বোঝা যাবে যে কোন মানুষটা অ্যাকচুয়ালি কি ভুল কাজটা করেছে, কোন মানুষটা অ্যাকচুয়ালি কি খারাপ প্রোগ্রামটা প্র্যাকটিস করছে, দেন ইউ ক্যান টেক অ্যাকশন এগেইনস্ট হিম। ধারণা এইসব হয় না। একেবারে বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি আরো কিন্তু অনেকগুলো বিষয় উঠে আসছে, যেমন এবারে যদি এই যে লড়াই, এই যে যুদ্ধতে যদি ইরান জয়ী হয়, তাহলে কি আগামী দিনে আমরা আরো এক সোভিয়েত রাশিয়াকে দেখতে পাবো? সেক্ষেত্রে ভারতের কি কি লাভ থাকছে, বা লাভবান কি আসলে আখেরে হবে ভারত? এই বিষয়টা একটু কি বলুন তো, এই যে সোভিয়েত ইউনিয়ন 2.0 কেন বলা হচ্ছে এই কথাটা? দেখো, সাধারণত ফার্স্ট পার্টে যখন হিরোর শক্তি একরকম থাকে, সেকেন্ড পার্টে যখন হিরো আসে তখন কিন্তু হিরো আরও পাওয়ারফুল হয়ে আসে। কোথাও গিয়ে একটা ছোট্ট ঘটনা যেটা রাশিয়ায় ঘটেছে, সেখান থেকে আমি শুরু করছি। অ্যাকর্ডিং টু মেনি সোর্সেস ইন রাশিয়া মিডিয়া অনলি, মানে সোর্স মানে আমার পার্সোনাল সোর্স না, রাশিয়ান মিডিয়াম সোর্স, সেটা হচ্ছে সোভিয়েতের যারা পাসপোর্ট হোল্ডার তাদের একরকম ভাতা দেয় রাশিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে? সেই ভাতাটা ধরো তর্কের খাতিরে 100 টাকা। সেই ভাতাটা খুব ইদানিংকালে সেটা হয়ে গেছে প্রায় 400 টাকা। তো এই ভাতাটা 400 টাকা কেন হয়ে যাচ্ছে, কেন এদের রেকগনিশনটা বারংবার দেওয়ার চেষ্টা করছে রাশিয়া? কোথাও গিয়ে বিভিন্ন ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স সোর্সেস অনুযায়ী রাশিয়া এমন একটা আনডিভাইডেড সোভিয়েতকে আবার করে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে, যে রিকনস্ট্রাকশনটা হয়তো তারা মনে করছে পৃথিবীর এন্টায়ার যে মানে কি বলবো শক্তির ব্যালেন্সটা সেটা চেঞ্জ করে দিতে পারে। আমাদের সেটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে পুতিনের প্রাক্তন কি বলবো ওনার ধর্মগুরুর কথা, ধর্মগুরু বা রাজনীতির গুরুর কথা, সেটা হচ্ছে বরিস ইয়েলসিন। বরিস ইয়েলসিন যখন ভেঙে গেছিল, রাশিয়া যখন সোভিয়েত ভেঙে যায়, বরিস ইয়েলসিন ওয়াজ দ্য লিডার যে প্রচণ্ড রকমভাবে মানসিক ধাক্কা খেয়েছিল, এবং এতটাই মানসিক ধাক্কা খেয়েছিল হি ড্র্যাঙ্ক টু ডেথ, মানে মদ খেতে খেতে মৃত্যু বরণ করেছিল। এটা জানে, এটা ইট ইজ ডকুমেন্টেড। সেই বরিস ইয়েলসিনের হাতে বিভিন্ন যারা মানুষ তৈরি হয়েছিল, তাদের মধ্যে একজন কিন্তু এই ভ্লাদিমির পুতিন।